ওই গম্ভীর খোর না? নিজের এমন নিকনেম শুনে সাদমানের ভ্রুযুগল কুঁচকে এলো। মহুয়ার দিকে তাকিয়ে বলল। কি বললে? মহুয়া হালকা কেশে বলল। আই মিন আপনি সেই ব্যক্তি না যার কারণে আমি ক্লাস 10-এর টেস্ট দিতে পারিনি? সাদমান কিছুক্ষণ মহুয়ার দিকে তাকিয়ে বলল। ও, তুমি সেই মেয়ে। আগে তো শুধু কানা ছিলে, এখন কানাডা প্রোম্যাক্স হয়ে গেছে দেখছি। মহুয়ার হঠাৎ মনে হলো পরিবেশ পুরো শান্ত। ও চারিদিকে তাকিয়ে দেখে মানুষ তো দূর, কোনো মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। দেখে স্নেহা আর নেহাও ফুস। মহুয়ার দাঁতে দাঁত চেপে বলে। শালা তোদের পরে দেখছি বিপদের মুখে ফেলে চলে গেছে সব। সাদমান বলে ওঠে। কি ফিসফিস করছো? মহুয়া বলে। দেখুন, আপনি আমাকে আপনার গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলেন, আজকে আমি স্বয়ং আপনাকে ধাক্কা মেরেছি। হিসাব বরাবরের চেয়েও বেশি হয়ে গেছে, আর কোনো কথা নেই। বলে মহুয়া ওর কোমর ধরে খুঁড়িয়ে হাঁটতে নেয়। সাদমান তা দেখে বলে। এই মেয়ে, বড়দের সাথে এভাবে কথা বলে কেউ? মিনিমাম রেসপেক্ট দিতেও জানো না? ননসেন্স একটা। মহুয়া সাদমানের দিকে ঘুরে বলে। এই দেখুন, ওই দিনও আমি আঘাত পেয়েছিলাম আর আজকেও আমিই পেয়েছি, আর আপনি বড় দেখে এখন এভাবে দাঁড়িয়ে আছেন। রেসপেক্টটা কিভাবে দিব? মাথায় তুলে নাচবো এখন? সাদমান ওর দিকে রাগী চোখে তাকিয়ে বলে। তোমার মতো বেয়াদবকে এই কলেজে নিল কে? তোমাদের জন্যই কলেজে দুর্নাম হয়। আমি আজকেই কথা বলছি প্রিন্সিপালের সাথে এ নিয়ে। সাদমান এটা বলেই চলে গেল। মহুয়া সাদমানের যাওয়ার পানে তাকিয়ে বলল। বুঝলাম না, ছোট্ট একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কি আছে? শালা আগের জন্মে আমার শত্রু ছিল নিশ্চিত। বলেই মহুয়া খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যায়। জান্নাত আজকে এক সপ্তাহ পর ভার্সিটিতে গেল। শীতের দিনে অলসতা যেন তাকে পুরো ঘিরে ধরে। কোনো মতে আজকে অলসতার মুখে জুতো ছুঁড়ে এসেছে। কিন্তু ক্লাসে এসে আবার তার বান্ধবী নীলার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। নীলা হঠাৎ ঘুমন্ত জান্নাতকে ফেলে উঠে দাঁড়ায়। জান্নাত রেগে বলে। বল, নড়িস কেন? আরে, অনির্বাণ স্যার এসছে, দাঁড়া তাড়াতাড়ি। জান্নাত তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনির্বাণ ওর দিকে তাকিয়ে বলল। জান্নাত বাদে সবাই বসো। সবাই জান্নাতের দিকে তাকালো, আর জান্নাত মাথা নিচু করে রেখেছে। অনির্বাণ জান্নাতকে উদ্দেশ্য করে বলল। ক্লাসটা ঘুমানোর জায়গা না। আর আজকে মিনিমাম এক সপ্তাহ পরে তুমি ভার্সিটিকে তোমার দর্শন দিয়েছো, আর এসে আবার ঘুমাচ্ছ। এর থেকে ভালো এসো না ভার্সিটিতে। তোমার মতো স্টুডেন্ট আসার চেয়ে না আসার বেটার। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে চললেও তাও নিজেকে সূর্যাতে না পারলে কাল থেকে আর এসো না। জান্নাত মাথা নিচু করে সব শুনল। অনেকে জান্নাতের দিকে তাকিয়ে মুখ চেপে হাসতে লাগলো। নীলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল জান্নাতের দিকে। পুরোটা ক্লাস জান্নাত দাঁড়িয়েছিল। অনির্বাণ ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার আগে জান্নাতকে বলে। আমার সাথে অফিস রুমে দেখা করো এক্ষুনি। বলেই চলে গেল। ও চলে যেতেই জান্নাত বসে পড়ল, যেন কত বছর ধরে দাঁড়িয়েছিল। নীলা হঠাৎ জান্নাতের কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল। আমার তো মনে হচ্ছে অনির্বাণ স্যার তোকে লাইক করে। এই কয়দিন যে আসিসনি, তাই নিয়ে রেখে এমন শাস্তি দিল। জান্নাত রাগী চোখে নীলার দিকে তাকিয়ে বলে। চুপ করবি এবার, মেজাজ খারাপ করিস না। আর স্যার সম্পর্কে এমন বলতে তোর লজ্জা করছে না? স্যাররা হচ্ছেন পিতার সমতুল্য, আর ওনার আমাকে বলা প্রত্যেকটা কথা যুক্তিসম্মত। এখানে আমি অপমানের কিছু দেখছি না। আর উনি ক্লাসে আসার পরে আমি দাঁড়াইনি, ওনার তো উচিত ছিল আমাকে কান ধরে দাঁড় করানো। নীলা এবার চুপ করে গেল। জান্নাত ওর কাঁধে হাত দিয়ে বলল। আজকে বলেছিস ঠিক আছে, আর যেন এসব উল্টাপাল্টা কথা না শুনি নিলু, তাও স্যারদের সম্পর্কে। নীলা মাথা উপর নিচ করলো। জান্নাত অফিস রুমের উদ্দেশ্যে চলে গেল। তানজিৎ নিশাতের ওষ্ঠ ছেড়ে বলতে থাকে। আমি জানি না তুমি কোন গার্লফ্রেন্ডের কথা বলছো, বাট আই সোয়ার আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। হয়তো কোনো ভুলের কারণে ভুল বুঝছো আমাকে। আমাকে সেটা বলো, আমি তো আছি সেটা ফিক্স করার জন্য। ভুল বুঝে দূরে যাওয়া কোনো সমাধান নয়। তুমি আমার সাথে ঝগড়া করো, দরকার পড়লে আমাকে থাপ্পড় মারো, আমি তো তোমাকে মানা করছি না, কিন্তু দূরে যেও না নিশাত। তোমাকে ছাড়া আমার জীবন অচল, সেটা এই 4 বছরও কি তুমি বুঝতে পারলে না?
নিশাত কিছু বলল না, নিঃশব্দে কাঁদতে লাগলো। তানজিৎ আবার বলল, এটা সিনেমা না নিশাত, যে তুমি আমাকে কেন ভুল বুঝছো সেটা আমি তুমি না বললেও বুঝে যাব। তোমার এই আধো আধো কথার কোনো কিছুই ক্লিয়ার না। তুমি আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? তুমি জাস্ট আমাকে আরেকটা বার বলো যে তানজিৎ এটা হয়েছে, এইটা হয়েছে। বকো আমাকে, গালি দাও। তা না করে তুমি কোন সাহসে অন্য একজনকে বিয়ে করার কথা ভাবো? তারপর আবার আমাকে ডিভোর্সের কথা বলো। কথা বলো নিশাত। নিশাত ফুপিয়ে কাঁদতে থাকে। ওর চোখের সামনে বারবার ছবিগুলো ভাসতে থাকে। ও এবার তানজিৎকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়, এরপর চোখের পানি মুছে বলে, আমাকে বাসায় যেতে দাও, সবাই টেনশন করছে হয়তো। তানজিৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না করেছি, না টেনশন, সব ম্যানেজ করা আছে। নিশাত ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, আমাকে কিডন্যাপ করছো কেন তুমি? এসব নাটক করার জন্য? অনেক নাটক করেছো। তানজিদের আবার রাগ উঠে, কিন্তু এবার তা কন্ট্রোল করে বলে। নিশাত বলে, কি বলবো? তানজিৎ শান্ত স্বরে বলে। নিশাত আর কিছু বলল না, সে ক্লান্ত এখন। সেই কাল থেকে শুরু হয়েছে। প্রথমেই ওই পাত্রপক্ষ, এরপরে তানজিতের অ্যাক্সিডেন্টের খবর, তারপর এখানের ঘটনা। তানজিৎ এবার বলল, ঠিক আছে, বলতে হবে না তোমাকে। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি তুমি এই তানজিৎ শাহনেওয়াজের ছিলে, আছে, থাকবে। আল্লাহ ব্যতীত কারো সাধ্য নেই তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার। আর তানজিৎ শাহনেওয়াজ এত সস্তা নয় যে সব মেয়ে তার নাগাল পাবে। একজন ছিল, সেই পেয়েছে। সো এসব চিন্তাভাবনা বন্ধ করো। বলেই তানজিৎ নিশাতকে ফেলে রুমের বাইরে চলে গেল আর দরজাটা বাহির থেকে লাগিয়ে দিল। নিশাত ওখানেই বসে কাঁদতে লাগলো। স্যার, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? অনির্বাণ এবার বসা থেকে উঠে জান্নাতের সামনে এসে দাঁড়ালো, তারপর বলতে থাকে, দেখো জান্নাত, আমি জানি এটা ঠিক না, নিজেকে বোঝানো অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু এই কয়েকদিন যখন তুমি ভার্সিটিতে আসোনি তখন আমি তোমাকে এক পলক দেখার জন্য পুরো মরিয়া হয়ে উঠেছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি তোমাকে ভা জান্নাত অনির্বাণকে থামিয়ে বলে, প্লিজ স্যার, এসব বলে নিজেকে নিচে নামাবেন না। আপনি আমার শিক্ষক আর আমি আপনার ছাত্রী, ব্যাস এতটুকুই। শিক্ষকরা বাবার সমতুল্য, আর আপনি কিনা বলছেন। অনির্বাণ জান্নাতের চোখের দিকে তাকে বলতে লাগে, আমি যদি আজকে তোমার টিচার না হতাম তাহলে কি এমন বলতে? জান্নাত তৎক্ষণাৎ বলে ওঠে, জি অবশ্যই। আর তাছাড়া যেটা হয়নি সেটা বলে তো আর লাভ নেই। অনির্বাণ ভ্রু কুঁচকে বলল। তুমি কি কাউকে ভালোবাসো? জান্নাতের মনটা হঠাৎ কেন যেন আদনান নামটা আওড়াতে লাগলো। জান্নাতের হঠাৎ হার্টবিট বেড়ে গেল। তখনই অনির্বাণ আবার বলল। কি হলো বলো? জান্নাত ঘোরের মাঝে থেকেই বলল, জানি না, তবে ভালোবাসা শব্দটা বললে শুধু তার কথাই মনে হয়। তার ভয়েস শুনলে মনের ভেতরে শান্তির স্রোত ধারা বয়ে যায়। অনির্বাণ নির্লিপ্ত চোখে শুধু জান্নাতের দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, আমাকে কি তোমার একটু ভালো লাগে না জান্নাত? জান্নাতের ঘোর কাটে অনির্বাণের কথায়। ও বলল, আপনাকে একজন টিচার হিসেবেই ভালো লাগে, নাথিং এলস। আপনি যেভাবে স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডের মতো কথা বলেন, তাদের ম্যাটার সলভ করেন, সেখানে সবাই মানতে বাধ্য আপনি একজন বেস্ট টিচার। অনির্বাণকে আর কিছু বলতে না দিয়ে জান্নাত বলল, স্যার, আমার ক্লাস আছে, আমি আসছি। আর হ্যাঁ, প্লিজ আমাকে একজন স্টুডেন্ট হিসেবেই ট্রিট করবেন, আদারওয়াইজ আমাকে ভার্সিটি চেঞ্জ করতে হবে। বলেই চলে গেল। অনির্বাণ শুধু তাকিয়ে রইল জান্নাতের যাওয়ার পানে। উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব? মাহিদের ধমকে মহুয়া কেঁপে ওঠে, ওর চোখের কোটর পানিতে ভরে উঠল। মাহির আবার বলল, দৌড়াদৌড়ি লাফালাফির জন্য তোকে কলেজে পাঠানো হয়? পড়াশোনার তো কোনো খবরই নেই, সারাদিন শুধু উপন্যাস নিয়ে পড়ে থাকা বের করছি তোর। তোর জন্য যে কোনোদিন কলেজ থেকে নালিশ আসতে পারে সেটা তো আমার ধারণারও বাইরে ছিল। বড়দের সাথে বেয়াদবি করা শেখানো হয়েছে তোকে? ধাক্কা মেরেছিস, সরি তো বলিস নি, বরং বেয়াদবি করেছিস। আদরে আদরে বাদর তৈরি হচ্ছিস দিন দিন। এবারে রেজাল্টটা খারাপ হোক শুধু, দেখিস তোকে তখন কি করি। মহুয়া এবার হেসকি তুলে কান্না করতে থাকে। মাত্রই কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু শুয়েছিল, তখনই মাহির এসে কথাগুলো বলতে থাকে। আজ প্রায় অনেকগুলো বছর পর মহুয়া তার ভাইয়ের থেকে এমন ধমক শুনল। সচরাচর মাহির এমন বিহেভ করে না।
আজ থেকে তোর উপন্যাস পড়া বন্ধ। স্যার বলল তুই নাকি প্রায় ক্লাসে দাঁড়িয়ে থাকিস। পড়াশোনা বাদ দিয়ে যদি আর কোনো উল্টোপাল্টা বই পড়লে তোর খবর আছে। মাহির হঠাৎ করে মহুয়ার টেবিলে রাখা উপন্যাসের যতগুলো বই ছিল সেগুলো নিয়ে বলল। বলেই মাহির চলে গেল। মহুয়া এতক্ষণ মাথা নিচু করে কাঁদছিল। মাহির বইগুলো নিয়ে যাওয়ায় মহুয়া এবার বিছানায় গিয়ে উবুর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর পাশে থাকা টেডিটা নিয়ে উঠে বসলো। তারপরে নিজের সব অভিযোগ এই টেডিটার কাছে উগরে দিল, যেন সে মস্ত বড় বিচারক। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তারপর লোকটা বিচার দিয়েছে। কত বড় বদমাইশ লোক! ওনার জন্য ভাইয়া আমাকে বকলো, এমনকি আমার উপন্যাসের বইগুলো নিয়ে গেল। তুই বল, আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলাম? আর বেয়াদবি বা কি করেছি? উনি তো একবার আমাকে ওনার গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল। ওনার জন্য আমি ক্লাস 10-এর টেস্টও দিতে পারিনি, তাই বলে কি আমি ওনার নামে মামলা করেছি? তুই বল, কত খারাপ লোক! দোয়া করি ওনার কপালে একটা দরজাল বউ জুটে। ওই বউ ওনার জীবন একদম তেনা তেনা করে দিবে। ওনার 100টা বাচ্চা হোক, আর ওই বাচ্চাদের পোশাক কিনতে কিনতে উনি ফকির হয়ে যাক। বলেই মহুয়া আবার কান্না করতে লাগলো। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেতেই মহুয়া কেঁপে উঠল। মহুয়া ভেজা ভেজা পল্লবে তাকিয়ে দেখে মাহির দাঁড়িয়ে। মহুয়া আরেক দফা চমকায়। এই মাত্রই না হুমকি দুমকি দিয়ে গেল, এখনই আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহির ওর পাশে বসলো, তারপরে বোনের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। একটু কি বলেছি না বলেছি তার জন্য এমন ভ্যা ভ্যা করে কান্না করতে হবে? মহুয়া হেসকে তুলে কান্না করছে। মোহ, তুই এতটা কেয়ারলেস কেন বলতো? দেখ, পরে গিয়ে হাতের কি করেছিস। আবার কোমর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলি দেখলাম। একটু দৌড় ঝাঁপ কম করতে বলেছি না তোকে? কয়েকদিন পর 18তে পা দিবি, এখনো বাচ্চাদের মতো দৌড় ঝাঁপ লাফালাফি করিস। কোন লোক কি বললো সেসব আমি গায়ে মাখি না। আমার তো তোকে এই অবস্থায় দেখে মাথা গরম হয়ে গিয়েছিল। আজকে কলেজে এই অবস্থা হয়েছে, কালকে তো রাস্তাঘাটেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় এমন দৌড়ঝাঁপ করলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই সেসব ভেবেই মাথাটা গরম হয়ে গিয়েছিল। মহুয়ার এবার কান্না থামে। সে মাথা নিচু রেখে বলে, সরি, আর হবে না। মাহির হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, আর অভিমান করতে হবে না, তোর জন্য কিছু উপন্যাসের বই অর্ডার করেছে। অভিমান ভাঙলে নিয়ে। মাহির পুরো কথা বলতে পারলো না, তার আগে মহুয়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি ভাইয়া, দেখো আমি একদম অভিমান করিনি। মাহির হেসে ফেলে বোনের এহেন রিয়াকশনে। তারপরে মনে মনে বলল, অভিমান না ভাঙলে যে সে আমাকে উপরে পাঠিয়ে দিবে। এমনিতে তখন বকেছি বলে যা ঝাড়ি মারছে, কার সাহস আছে আর বকবে? সত্যি অনেকটা বড় হয়ে গেলি তুই। আমার তো মনে হচ্ছে ওই দিনই তো এই ছোট্ট পুতুলটাকে হাসপাতাল থেকে আনা হলো। এটা ভাবতেও যখন এরকম ফিলিংস হয় যে তুই এই বাড়ির অতিথি। ভাবতেই হঠাৎ মাহিরের চোখের কোটর পানিতে ভরে উঠল। মহুয়া তা দেখে বলল, ভাইয়া, তোমার চোখে কি হলো? পানি যে। মাহির তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, তারপরই বলে, তোর রুম তোর মতোই অপরিচ্ছন্ন, এত ডাস্ট যে চোখ দিয়ে পানি এসে পড়লো। কালকে পরিষ্কার করবি, খচ্চর একটা। বলেই মাহির চলে গেল। আর পেছনে রেখে গেল একটা বোকা বনে যাওয়া মেয়েকে, যে কিনা বলছে, আরে আজকেও তো ঘর মোছা হয়েছে, আর ডাস্ট সোজা চোখে গিয়ে পানি এসে গেল। কেমন আজগুবি ব্যাপার। কি হয়েছে ভাই? ভাবি কি এখনো বলেনি নাকি? তানজিৎ আশরিফের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সোফায় মাথা এলিয়ে দেয়। আশরিফ তা দেখে বলল, রিল্যাক্স ভাই, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আশরিফকে থামিয়ে এবার তানজিৎ বলল, ও বারবার আমার গার্লফ্রেন্ডের কথা বলছি। আশরিফ চোখ বড় বড় করে তানজিতের দিকে তাকালো, তারপরে বলল, গার্লফ্রেন্ড? হোয়াট দ্য গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? আমিও জিজ্ঞাসা করেছি, বাট কিছুই বলল না। বারবার এক কথা বলছে যে ডিভোর্স দিয়ে দাও। আশরিফ গম্ভীর চিন্তা ভাবনা করে বলল, আমি আগেই বলেছিলাম কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ভাই শোনো। তানজিৎ এবার আশরিফের দিকে তাকালো। আশরিফ বলে উঠল, মাথা ঠান্ডা করো। মেয়ে মানুষেরা এদের থেকে রেগে মাথা গরম করে কিছুই জানতে পারবে না। ভালোবেসে জিজ্ঞাসা করো, মিষ্টি মিষ্টি কথা বলো, মানে বুঝতেই পারছো। তানজিৎ আশরিফের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর কি মনে হয় আমি ওকে মেরে মেরে জিজ্ঞাসা করেছি? আশরিফ তৎক্ষণাৎ বলে উঠল, আরে না না, তা কখন বললাম, মানে আর কি।
আচ্ছা, আমি মানলাম ও আমাকে কোনো মেয়ের সাথে দেখেছে বা কেউ ওকে বলেছে যে আমার গার্লফ্রেন্ড আছে। এই 4 বছরে কি ও আমাকে এতটুকু চিনতে পারলো না আশফি? ওর কি আমাকে এমন মনে হয়? আমাকে বিশ্বাস করে না ও, তার মানে? যে সম্পর্কে বিশ্বাস নেই, আমার মতেও সেই সম্পর্ক না রাখাই ভালো। আসটিপ অবাকের সহিত বলে উঠল। কি বলছো ভাই? আর ইউ কিডিং উইথ মি? তানজিৎ এখনো শান্ত। সে শান্ত স্বরেই জবাব দিল। তোর কি মনে হয় আমি মজা করার মোডে আছি? আম সিরিয়াস। ও যদি সম্পর্ক রাখতে না চায়, ওকে ফাইন, এই সম্পর্কের ইতি টানবো আমি। তার আগে ও যে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছে সেটা সলভ করব। আমি চাই না আমার ক্যারেক্টার নিয়ে কেউ প্রশ্ন তুলুক। ও যখন তুলেছে তখন আমি এর শেষ দেখে ছাড়বো। এতে যা হওয়ার হবে। আসটিপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তোমাদেরকে দেখে আমরা বিয়ে করার শখটা উঠে যাচ্ছে ভাই। আবার সারা জীবন সিঙ্গেল থাকার কথাটা ভাবলেও অন্তরাত্মা কেঁপে ওঠে। আজকে সূর্যটা যেন মেঘের আড়ালে গিয়ে লুকোচুরি খেলতে ব্যস্ত। চারিদিকে কেমন ঠান্ডা শীতল হাওয়া চলছে। ভোরের কুয়াশার রেশটা যেন এখনো ভালোভাবে কাটেনি। আকাশটা এই কালো মেঘে ঢেকে যাচ্ছে, আবার হঠাৎই সূর্যি মামা হালকা কিরণ দিচ্ছে। কিন্তু আজ যেন এই কিরণের কোনো তেজ নেই। আবহাওয়ায় দেখে মনে হচ্ছে এই হাড় কাঁপানি শীতকে আরও বাড়িয়ে দিতে আজ এই শহরের বুকে বৃষ্টির আগমন ঘটতে পারে। এমন আবহাওয়া দেখে জান্নাত আর ভার্সিটি গেল না। ফোন নিয়ে বিছানায় বসে ফেসবুক স্ক্রল করতে লাগলো। হঠাৎ কেন যেন তার মনে হতে লাগলো যদি এখন আদনান কল করত কতই না ভালো হতো। কিন্তু সে কি আর করবে এখন? বেচারাকে সেদিন যা ঝাড়ি মেরেছিল সে। জান্নাতের মনটা আনচান করতে লাগলো আদনানের সাথে কথা বলার জন্য। তার হঠাৎ মনে হলো আজ একটু ব্যতিক্রমী হোক না, সেই বরং আজ আদনানকে কল করুক। তখনই জান্নাতের ভেতরে থাকা সত্তাটা হঠাৎ বলে উঠল। জান্নাত, তুই আদনানকে মিস করতে শুরু করেছিস। কোথাও আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? জান্নাত নিজেই অবাক হয়ে গেল। হঠাৎ কেন যেন লজ্জারা ঘিরে ধরল ওকে। জান্নাত তৎক্ষণাৎ নিজের সত্তাকেই বলতে লাগলো। একদম বাজে কথা বলবি না, তেমন কিছুই না। সত্তাটা যেন আবার বলে উঠল। তাহলে লজ্জা পাচ্ছিস কেন তুই? ভাব জান্নাত, শুরু থেকে ভাব। আগে আদনানকে ইগনোর করে চলতি, মহুয়াকে দিয়েও করা বলাতি, আর এখন আদনানের একটা কলের জন্য সারা দিন অপেক্ষা করিস। প্রেমে পড়েছিস তুই। জান্নাতের হৃদয়ে হঠাৎ কেমন যেন শীতল বাতাস বয়ে গেল। মনের সকল সুপ্ত অনুভূতিগুলো যেন ঢেউ খেলে গেল। হঠাৎ জান্নাতের ফোনটা বেজে উঠল। ওর হৃদয়ে যেন আরেক দফা ভালো লাগার ঢেউ খেলে গেল। কেন যেন এখন ফোনের রিংটোনটা শুনলেই মনে হয় যে আদনান কল করেছে। জান্নাত লাজুক হেসে ফোনটা হাতে নিতেই তার সব সুপ্ত অনুভূতিগুলো উড়ে পালালো। মুখে ভর করলো একরাশ বিরক্তি। ফোনটা কেটে দিতেই আবার কল এলো। এভাবে অনেকক্ষণ গেল। শেষে জান্নাত বিরক্তির সাথে চ উচ্চারণ করে রিসিভ করলো, কিন্তু ভদ্রতার সহিত সালাম দিল। কিছু বলতে চেয়েও যেন ভদ্রতার সহিত বলতে পারল না। হাজার হোক শিক্ষক হয়, তার সাথে দুর্ব্যবহার করা যায় না। ওপাশ থেকে অনির্বাণ ব্যস্ত কণ্ঠে বলে উঠল। জান্নাত, আই এম সরি, প্লিজ তুমি ভার্সিটি চেঞ্জ করো না। আই প্রমিস আমি আর কখনো নিজের অনুভূতি তুলে ধরবো না তোমার সামনে। তাও প্লিজ যেও না। আমি অনির্বাণকে থামিয়ে এবার জান্নাত বলল। প্লিজ স্যার, আর এসব মনে করাবেন না। আর আমি ভার্সিটি চেঞ্জ করছি না, তবে আপনি এমন করলে চেঞ্জ করতে বাধ্য হব। এভাবে অস্বস্তি নিয়ে আমার পক্ষে ভার্সিটি যাওয়া পসিবল হবে না। অনির্বাণ বলে উঠল। না প্লিজ, আমি আর এসব মনে করাচ্ছি না। আমি শুধু আমার মনের কথাগুলো তোমাকে জানাতে চেয়েছিলাম। তা না হলে সারা জীবন নিজের কাছে দোষী হয়ে থাকতাম। এখন তুমি আমাকে রিজেক্ট করছো, এতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না জান্নাত, শুধু আফসোস রয়ে যাবে হয়তো। এখানে রিজেক্ট অ্যাকসেপ্টের বিষয় আসে না। আমি জানি। আচ্ছা বাদ দাও, আজকে ভার্সিটি এলে না যে? ওয়েদারটা তেমন ভালো না তাই। প্রতি উত্তরে অনির্বাণ শুধু বলল ওহ। জান্নাত বলে উঠল।
আপনি আপনার জীবনে আরও বেটার কাউকে পাবেন স্যার। আমার মতো একজন লো কোয়ালিটি স্টুডেন্টের জন্য নিজের মনে অনুভূতি জন্মিয়ে শুধু শুধু অনুভূতিগুলোর অপমান করবেন না। অনির্বাণ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কোনো হাই কোয়ালিটি স্টুডেন্ট তো পারলো না এই মনে জায়গা করতে। যাই হোক, তুমি আর এসব মনে রেখো না। কালকে ভার্সিটি চলে এসো, আর এমনভাবে মিস দিও না। রেগুলার হওয়ার ট্রাই করো, একজন টিচার হিসাবে বলছি। উভয় পক্ষেই মুচকি হাসল। কেন বলবো আমি? আমি বলবো না, আমাকে যেতে দিন এখান থেকে। তানজিৎ ভাবসলীনভাবে নিশাদের মুখের সামনে স্যান্ডউইচটা ধরল। নিশাদ মুখ পিছনে নিয়ে যায়। তানজিৎ আবার ওর মুখের সামনে ধরতেই ও আবার পিছিয়ে যায়। তানজিৎ এবার শান্ত স্বরে বলল, তুমি কি চাও আমি কালকের কাজটা আবার করি? নিশাদ কাচুমাচু করে সামনে এসে স্যান্ডউইচে একটা বাইট বসালো। তানজিৎ ওর ফোনটা এগিয়ে দিয়ে বলে, নাও কলটা করো, তোমার ভালোর জন্যই বলছি। না করলে আমার কিছু আসবেও না, যাবেও না। ইউরুইশ। নিশাদ বলে উঠল। আমাকে ছেড়ে দিন, আমাকে কেন আটকে রেখেছেন? তানজিৎ আবার স্যান্ডউইচটা ওর মুখের সামনে ধরল। নিশাদ আরেকটা বাইট দিয়ে খেতে লাগলো। তানজিৎকে কিছু বলতে না দেখে নিশাদ মুখে খাবার নিয়ে বলে উঠল। বলছেন না কেন? তানজিৎ শান্ত কণ্ঠে বলল, খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খাও। খাওয়া শেষে নিশাদ বলে উঠল। খাওয়া তো শেষ, এবার যেতে দিন আমাকে। তানজিৎ আর চোখে তাকিয়ে বলল। খাওয়া শেষ হলে যেতে দেব, সেটা কখন বলেছি? নিশাদ বলে উঠল। আমি আর থেকে কি করব, যেতে দিন। তানজিৎ এবার বলে উঠল। তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছ, তাই যে পর্যন্ত এটা ক্লিয়ার না হচ্ছে যে আমার ক্যারেক্টারে কোনো দাগ নেই, সে পর্যন্ত তুমি এইখানেই থাকবে। তুমি তো আমাকে কিছুই বলবে না, তাই তুমি এইখানেই থাকবে এই ম্যাটারটা সলভ না হওয়া পর্যন্ত। এনিওয়ে, কল করলে করো তানহাইকে, না হলে থাক। নিশাদ আর উপায়ন্তর না পেয়ে মায়ের নাম্বারে কল লাগালো। ও পাশ থেকে রিসিভ হতেই নিশাদ বলতে লাগলো। আম্মু, আমি নিশাদ। রুবাইয়া বেগম যেন খেপে গেলেন এক প্রকার। সে চেঁচিয়ে ও পাশ থেকে বললেন, তা কে তোমার আম্মু? তোমার আদৌ মনে আছে যে তোমার একটা পরিবার আছে? নিশাদ একবার তানজিতের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো। সরি আম্মু, আসলে একটু। রুবাইয়া বেগম বললেন, হয়েছে থাক, কাল পুরো একটা দিন গেল তোর খোঁজ নেই। শেষে মারিয়ার নাম্বারে কল করলাম। নিশাদের এবার আত্মা কেঁপে উঠল। সে তো মারিয়ার বাসায় যায়নি, ভেবেছিল মারিয়ার কথা বলবে, কিন্তু তার মা তো আগেই কল করে ফেলেছে। এখন কার কথা বলবে সে? তাকে অবাক করে রুবাইয়া বেগম বললেন, তা মেয়েটার জ্বর আসছে আর তুই ওর অ্যাসাইনমেন্ট করে দিবি? এটা আমাদের বলে গেলে কি তোকে ধরে পেটাতাম, নাকি যেতে দিতাম না? নিশাদ চোখ বড় বড় করে ফেলে। তা দেখে তানজিতের ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি খেলে গেল। নিশাদ আমতা আমতা করে বলে, মানে আসলে বুঝে উঠতে পারিনি, সরি। রুবাইয়া বেগম বললেন, রাখ তোর ওই সরিটরি, আজকে বাসায় চলে আয়। পৃথিবী উল্টে গেলেও আজকে তোর বাসায় আসা লাগবে। ফোনটা স্পিকারেই ছিল, যার দরুন তানজিতও শুনেছে। তানজিতের কপালে ভাঁজ পড়ল কথাটা শুনে। নিশাদ বলল, কেন? আজকে কি? আমি তো এইটাই বলার জন্য কল করেছিলাম যে আমি আজ আসতে পারবো না। বলেই তানজিতের দিকে তাকালো। নিশাদের মুখে বিরক্তি স্পষ্ট, কিন্তু ওপাশ থেকে রুবাইয়া বেগমের কথা শুনে ওর মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। তারপরই সব কষ্ট ভুলে যেন এক প্রকার খুশিতে চেঁচিয়ে বলল, কি? সত্যি? আজকে ভাইয়ারা আসছে? রুবাইয়া বেগম বলে উঠলেন, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তাই বলছি, আজকে চলে আয় তাড়াতাড়ি। জানিসই তো ওরা তোকে না দেখলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। নিশাদ সবকিছু ভুলে বলে বসল, আমি এক্ষুনি আসছি, জাস্ট 5 সেকেন্ড, আমি আসছি। বলেই কল কেটে দিল। পাশে তাকাতেই তানজিৎকে দেখে ওর খুশি উবরে গেল। তানজিতের চোখ গরম করে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু নিশাদ তা আর পাত্তা দিল না যেন। আবার মুখে হাসি ফুটিয়ে তুলল, তারপর বলল, আমার ভাইয়ারা আসছে আজকে। তানজিৎ বলে উঠল। তো আমি কি করব? নিশাতের হাসি আবার উবরে গেল। সে বলল, যেতে দিবেন আমাকে, ব্যাস। তানজিৎ ভাবসলীন ভাবে বলল, তোমাকে বলেছিলাম তুমি বাসায় যাবে না এটা জানাতে, তুমি উল্টে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। আমার কি? আর তোমার ডানাটা কোথায়? 5 সেকেন্ডে যেহেতু যাবে, নিশ্চয়ই উড়ে যাবে।
নিশাত অসহায় চোখে তাকিয়ে রইল। কি রে আদনান, তোকে আজকাল অন্যমনস্ক দেখছি, কিছু কি হয়েছে? সাদমানের এহেন প্রশ্নে আদনান ওর দিকে তাকালো, তারপর মুখটা গম্ভীর রেখে বলল, ভাবছি, বুঝলি, ভাবছি। অভ্র টিটকারি মেরে বলল, প্লিজ তোর ওই অশ্লীল ভাবনা আমাদের শুনিয়ে আমাদের কানকে অপবিত্র করে দিস না। শেষে জমজমের পানি দিয়ে না ধুতে হয় আবার। সাদমান হালকা হাসলো। আদনান অভ্রর দিকে তাকিয়ে বলল, তোকে শালা ডাক্তার কে বানাইছে? ছ্যা, ডাক্তার হয়ে এই বাস্তব কথা শুনে তোর অশ্লীল মনে হয়? কোথায় বলবি যে এভাবে না এভাবে? আসলে শালা তুই একটা পচা গোবর। অভ্র কিছুক্ষণ তাকিয়ে রইল। পচা গোবর, এই প্রথম শুনল সে। তারপরই ওই কথা পাত্তা না দিয়ে বলল, আমার বোন নাই তো শালা, বলা বন্ধ কর। আমার বউ মানে তোর ভাবি, আর ভাবি মানে বোন, তার মানে তুই আমার শালা। অভ্র বোকার মতো আদনানের দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, প্লিজ এভাবে লজিক নিয়ে লজিকের ইজ্জত মারিস না। ধ্যাত, লজিক কি আমার বউ নাকি? কি যে বলিস তুই? বলার সাথে সাথে অভ্র কানে হাত দিয়ে বলল, হিয়া মাবুদ, এই মুখে একটু লাগাম দাও। আদনান অভ্রর কথা পাত্তা না দিয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলল, আর এই এক শালা প্রথমে বলবে কি হয়েছে হ্যান ত্যান, তারপরে নিজেই অন্য ভাবনায় ডুবে থাকে। তা ফোনে আর কত দেখবি? এমন না হয় যে তোর হৃদয় হরিণীর হৃদয় আবার অন্য কেউ হরণ করে চলে গেল। সাদমান আদনানের দিকে সূক্ষ্ম নজরে তাকালো, তারপরে বলল, তাহলে ওই হারামজাদার জীবন হরণ করার দায়িত্ব আমার। সবাই বাঁকা হাসলো। অভ্র বলে উঠল, তুই কাকে বলিস? আগে দেখ তোর জানকে না অন্যজন ছো মেরে নিজের করে নিয়ে নেয়। আদনান অভ্রর দিকে তাকালো। হঠাৎ ওর মুখের হাসিটা যেন মিলিয়ে গেল। সাদমান তা দেখে ফোনটা টেবিলে রাখলো। অভ্র ভ্রু কুঁচকে বলল, কিরে, ভুল করে ঠিক বলে ফেললাম নাকি? আদনান বলে উঠল, হয়তো। ওর কথা শুনে সাদমান আর অভ্র দুজনে একে অপরের দিকে তাকালো। অভ্র আদনানের বাম পাশে গিয়ে সোফায় বসলো। সাদমান ডান পাশে বসে বলল, কোনো প্রবলেম? আদনান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে বিকেলের দিকে হয়তো ঝড় হবে। মহুয়া ক্লাসের লাস্টের এক বেঞ্চে জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে ওয়েদারটা এনজয় করছে। অথচ ক্লাসে যে স্যার আছে সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। হঠাৎ মাথায় কিছু আঘাত পেয়ে মহুয়া বাইরের দিক থেকে দৃষ্টি সরায়। ভ্রু কুঁচকে ক্লাসের দিকে তাকাতেই খেয়াল করে যে স্যার ওকে কলমের ক্যাপ ছুঁড়ে মেরেছে, যেটা ওর মাথায় এসে লেগেছে। অগত্যা পরিস্থিতি বুঝতেই মহুয়া দাঁড়িয়ে বলল, মনোযোগ যখন বাইরে থাকে তখন ক্লাসে এসেছো কেন? মহুয়া আমতামতা করতে লাগলো। স্যার ওকে কিছু বলতে না দিয়েই বললেন, গেট আউট। মহুয়া কিছু বলতেও পারল না। পাশে বসা স্নেহা নেহার দিকে তাকালো, একটু ফিসফিস করে বলল, তোরা তো বলবি না যে স্যার তাকিয়েছিল। ওরা মেকি হেসে ব্যাগ সরিয়ে ওদের কোলের দিকে তাকাতে বলে। মহুয়া তাকাতেই দেখে ওরা UNO লিখেছে। মহুয়াকে যেতে না দেখে স্যার আবার বলেন, I give you only 10 seconds. Leave or নেহাল। মহুয়া আর বলতে না দিয়ে অসহায় মুখ করে বেরিয়ে গেল। ক্লাসের দিকে একবার তাকিয়ে দেখে অনেকেই হাসছে ওর দিকে তাকিয়ে। মহুয়া মনে মনে ভাবতে লাগলো, সেদিন সবার সামনে পড়ে এমনিতে মান সম্মান যা যাওয়ার গেছে, আজ আবার ক্লাস থেকে বের করে দিল। যত খারাপ হওয়ার আছে সব কি বাল আমার সাথেই হয়? একরাশ বিরক্তি নিয়ে যখন ও দাঁড়িয়েছিল তখনই আকাশ থেকে রিমঝিম করে বৃষ্টির আগমন ঘটল। 4 তলা ভবনের নিচতলায় ক্লাস চলছিল, যার দরুন বৃষ্টির ফোঁটাগুলো অল্প অল্প এসে মহুয়াকে ভিজিয়ে দিচ্ছিল। মহুয়া একটু সামনে এগিয়ে যায়, তারপর হাতটা বাড়িয়ে বৃষ্টির বাড়িধারা উপভোগ করতে থাকে। শীতের মধ্যে বৃষ্টির আগমন ঘটলে সবারই ইচ্ছা করে বাসায় লেপ মুড়ি দিয়ে একটা আয়েসের ঘুম দিতে। মহুয়া চোখটা আবেশে চোখ বন্ধ করে বৃষ্টির ঝিনিঝিনি ধ্বনির শ্রবণ করতে লাগলো। এটাই ওদের লাস্ট ক্লাস ছিল। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যায়।
মহুয়া চোখ খুলে হাতটা সরিয়ে ক্লাসের দিকে তাকালো। দেখলো নেহা আর স্নেহা ওর ব্যাগ নিয়ে আসছে। স্নেহা এসে বলল, নে দোস্ত, বহুত কষ্টে এত দূর নিয়ে এলাম। থাক, ধন্যবাদ দিতে হবে না, ট্রিট দিয়ে দিস। মহুয়া স্নেহার মাথায় গাঁটটা মেরে বলল, এনে তোর ট্রিট। স্নেহা মাথা ডলতে লাগলো। নেহা বলে উঠল, মেঘলাটা কবে আসবে রে? অনেক দিন হলো ওকে দেখি না। মহুয়া বলতে লাগলো, আর বলিস না, ও তো যাকে বলা চলে একজন গিন্নি। আন্টির হার্টের প্রবলেমের পর থেকে আন্টিকে তেমন কোনো কাজই করতে দেয় না। আঙ্কেল বলেছিল পেট রাখার কথা, কিন্তু আন্টি বাঁচিয়ে বলে সেই সব পারবে। আর মেঘলা আন্টিকে কাজ করতে দেবে না, তাই কাজের জন্য অনেক সময় মিস চায়। আন্টি তো এই জন্য সারাদিন বকতে থাকে, তাও আন্টিকে একটু কাজ করতে দেয় না। আমার আম্মু সারাদিন এই কথা আবার আমাকে শোনায়, ও এত কিছু পারে। স্নেহা কথাটা কেড়ে নিয়ে বলে, তুই কেন পারছিস না, এটাই না? মহুয়া হালকা হাসলো। স্নেহা বলে উঠল, সব মায়েদের কমন ডায়লগ, অমুকের মেয়ে পারলে তুই কেন পারবি না? নেহা বলে উঠল, আমার আম্মু তো আমাকে শ্বশুর বাড়ি পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসে। শ্বশুর বাড়ি যা, তারপর যখন বলবে বাপের বাড়ি থেকে কিছু শেখায়নি, তখন বুঝবি। এসব বলেই তিন বান্ধবী হাসতে লাগলো। আর বৃষ্টি এদিকে তুমুল বেগে বাড়তে লাগলো। মহুয়া তাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই চেয়ে বরং চল বৃষ্টিতে ভিজতে ভিজতে যাই, অনেক মজা হবে। স্নেহা তৎক্ষণাৎ বলে উঠল, শীতের দিনে কে বৃষ্টিতে ভেজে ভাই? আমি তো বাসে গিয়ে লেপ মুড়ি দিয়ে একটু ঘুমাবো। নেহা স্নেহার কথার সাথে তাল মিলিয়ে বলল, তোর কি মাথার সব তার ছিঁড়ে গেল নাকি? এই শীতের মধ্যে বৃষ্টিতে ভিজলে আর 7 দিন কলেজে আসতে হবে না, জ্বরে বিছানায় পড়ে থাকতে হবে। মহুয়ার মুখটা চুপসে গেল। হঠাৎ মহুয়া ওর ব্যাগটা ওদের দিকে দিয়ে ভবন থেকে বেরিয়ে গেল। আর স্নেহা আর নেহা এদিক থেকে চেঁচাতে লাগলো, মহু, তোর না ঠান্ডার সমস্যা? বৃষ্টিতে ভিজলে মাহির ভাইয়া তোর পিঠের ছাল তুলে নেবে। ওই মহু,